আপনি জানবেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন? একেবারে ওই লার্জার কনস্পিরেসির জায়গায় আমি একটু বলে নিই, ইন্টেন্সিভ লার্জার কনস্পিরেসি এই জায়গাটা যেভাবে প্রস্তুত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম, যেমন বিজেপি ঠিক তেমনভাবে আজকে মমতা দেবী, সেটা আজকের নয় তো, ঘটনাটা চক্রটা এখানে তুমি একটা জিনিস বারবার বোঝো, মমতা দেবী যে প্রসঙ্গটা তুললেন এটা কিন্তু কংগ্রেসকে একেবারে আক্রমণ করেননি। তুমি আরেকবার দেখো, কংগ্রেসের নাম নিয়ে আক্রমণটা করেছেন জনগণকে, অর্থাৎ জনগণকে প্রশ্ন করেছেন আমাদের কেন ভোট দেন না, দেন কেন কংগ্রেসকে। ইন্টারেস্টিং ফ্যাক্ট এই কারণে বলছি যে ইন্টেন্সিভ যে রিভিশন চলছে না, সেই ইন্টেন্সিভ রিভিশনের মাঝখানে পড়ে উনি ইন্টেন্সিভ কংগ্রেসকে আক্রমণ করেছেন। আমি কনস্পিরেসি বা ইত্যাদি শব্দ তো নতুনভাবে বলবো না, 98 সাল থেকে দেখে আসছি কনস্পিরেসির অঙ্গ কী। কিন্তু একটা জিনিস আমাকে বুঝতে হবে, অধীরবাবু পরিষ্কারভাবে একটা কথা বলেছেন যে তুমি যদি সাম্প্রতিক মুর্শিদাবাদ এবং মালদা যে দুটি জেলার সংখ্যালঘু ভোটারের সংখ্যা তুমি যদি দেখো এবং মমতা ব্যানার্জির যদি স্টেটমেন্টসগুলো মিলিয়ে নাও গত 6 মাসের, প্রত্যেকটা জায়গাতে তুমি দেখবে যে তার ফোকাল পয়েন্ট কোথায় এবং কেন। আমি একটা কথা বারবার বলি, যখন বেলডাঙ্গার প্রসঙ্গ উঠেছিল একবার নয় দুবার, একবার ওয়াকফ বোর্ড, আর একবার তুমি জানো কিছুদিন আগে ঝাড়খণ্ডের শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সেখানে পৌঁছতে হয় কাকে? অধীর রঞ্জন চৌধুরীকে। তোমাদের ক্যামেরা দেখায় কাকে? অধীর রঞ্জন চৌধুরীকে। তোমাদের আলটিমেটলি অন্য রাজ্যের সাথে কথা বলতে হয় কাকে? অধীর রঞ্জন চৌধুরীকে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সেখানে তুমি মমতা দেবীকে দেখবে না, সেখানে মমতা দেবীর সঙ্গীদের দেখবে না, সেখানে তুমি যাদের দেখবে তারা হচ্ছেন যে কংগ্রেস কর্মী ওই থামাতে যাওয়া, অর্থাৎ ওই ঘটনাতে তারা আলটিমেটলি মানুষের পাশে দাঁড়ানো। এখন প্রশ্নটা হচ্ছে শুধু এক্ষেত্রে নয়, ডেভেলপমেন্টের প্রায় সব স্কিমেই তাই। আচ্ছা, মালদার একটা নির্দিষ্ট সত্তা আছে, মমতা দেবী জানেন না সেটা? মালদায় ওখানে যে ডেভেলপমেন্টসের বিভিন্ন আঙ্গিক চলে উনি জানেন না। আর উনি জানেন না বলে এই শব্দগুলো ব্যবহার করছেন তা তো নয়, উনি খুব ভালো করে জানেন যে মালদায় দাঁড়িয়ে আক্রমণ কংগ্রেসকে করা যাবে না। কংগ্রেসের নাম ধরে যে কথাগুলো বললেন, আমি তোমাকে একটা সামান্য এক্সাম্পল সামনে রাখি। এই মৌসুম নূর তিনি আমাদের দলে জয়েন করেছেন, ফাইন, যেমন মমতা দেবী কোনোদিন আমাদের দল থেকে বেরিয়ে গেছিলেন। তো প্রশ্নটা হচ্ছে এই যে মৌসুম নূর যে 6 বছর অলমোস্ট রাজ্যসভায় ছিলেন, তার ক্ষমতা বলে মালদার উন্নতি তৃণমূল করতে দিয়েছে কি? একেবারে পরিষ্কার কথা, তৃণমূল করতে দিয়েছে কি? শামসেরগঞ্জের একটা বড় অংশ তুমি জানো মালদার কোন কনস্টিটিউয়েন্সিতে পড়ে ঈশা খান চৌধুরীর, এবং সেক্ষেত্রে তার ভূমিকা ছিল 4 দিন পরের পুলিশ যাওয়া তুমি জানো, যেখানে উল্টো দিকে বিজেপি এন্টায়ার পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা করলেন এবং উনি দিলেন। এই দুটোর যে বাইনারি, সেই বাইনারি মমতা দেবী কতদিন ক্রিয়েট করবেন, কতভাবে ক্রিয়েট করবেন? আর আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলি, আজকে ডিজোনারশিপ চলবে। এই যে মানুষটি গ্রেপ্তার হয়েছেন, কোন চিকেন নেক অ্যাফেক্টেড হবে, কোথায় গিয়ে অবরোধ হবে, আচ্ছা এগুলো তো হওয়ার কথা ছিল না। বন্ধ অবরোধ তো উঠে গেছিল পশ্চিমবাংলা থেকে। মমতা দেবীর হাত থেকে কি গ্রিপ কমে যাচ্ছে, নাকি বাইনারি সেটেলমেন্ট অপটিক্স তৈরি করবার জন্য দুটো দলের খেলা চলছে? বাস্তব অবস্থা তো তাই। ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে আমি তোমাকে শেষ করি, শুধু মালদা কেন, আমি মালদার ক্ষেত্রে কোনো প্রশ্ন করব না, কারণ মমতা দেবী ঠিক বলেছেন, চ্যালেঞ্জ করেছেন মানুষকে, কেন উনি মানুষের ভোট পান না? বাস্তব কথা, উনি মানুষের ভোট পান না কেন? এই কোশ্চেন তো উনি করতে পারেন, করবেন, কিন্তু কংগ্রেস মহিদিওর মতো ওখানে দাঁড়িয়ে আছে, কিছু চ্যালেঞ্জ করা যাবে না। যাবে না কেন সেটাও উনি জানেন। আর এখানে বলে তোমাকে শেষ করি, তুমি একটা জিনিস দেখো খুব ভালোভাবে, এই ইলেকশন কমিশনের যে মেথডিক্যাল কনস্পিরেসি চলছে, সেখানে কারা কারা প্লেয়ার? সেখানে কি শুধু বিজেপি একা প্লেয়ার? নো। তার কারণ বিজেপিকে যখন আমরা বারবার যখন দেখি, একেবারে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে চেঞ্জ হয়ে যায় এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, তখন একজন বলে আমার হাতে তো ক্ষমতা নেই, কেড়ে নিয়েছো, উল্টো দিক বলে তুমি ক্ষমতায় আছো। অর্থাৎ এই দুটোর মধ্যে আবারও বাইনারি। কিন্তু এদের কাছে তুমি শিক্ষা, স্বাস্থ্য, বেকারিত্বের প্রশ্ন তোলো, ম্যানিফেস্টেশনে পাবে না।
প্রত্যেকে প্রিপেয়ার্ড হয়ে আসে একে অপরের বিরুদ্ধে কথা বলবার জন্য। গ্রেট অপটিক্স কিন্তু মানুষ ধরে ফেলেছে। না, গ্রেট অপটিক্স মানুষ ধরে ফেললো আমি বুঝতে পারলাম চন্দনদা, কিন্তু এই যে মালদা বা মুর্শিদাবাদ বারবার করে উত্তপ্ত হচ্ছে, আপনি বলছেন সেখানে তৃণমূলকে মানুষ ভোট দেয় না, অর্থাৎ মানুষ কোথাও না কোথাও বিজেপি বিরোধী, খানিকটা কংগ্রেস মুখী, আবার হয়তো বা বিজেপি একটা লোকসভা আসন জিতেছে গত 2024-এর লোকসভা নির্বাচনে। তাহলে এই যে গন্ডগোল হচ্ছে বারবার করে, এই যে অনিয়ন্ত্রিত জনগণ, সরকারি সম্পত্তি ভাঙা থেকে, এই যে কিছুক্ষণ আগে সুকান্তবাবু বলছিলেন যে জাতীয় সড়ক অবরোধ করে রাখা, ভাবা যায় সেদিন আমাদের প্রতিনিধি যখন অনস্পট রিপোর্টিং করছেন, একটা বাস যেখানে বয়স্ক মানুষ, সাধারণ মানুষ, বাচ্চা, মহিলা অনেকেই রয়েছেন, এরকম একাধিক বাস গাড়ি রয়েছে, প্রাইভেট কার রয়েছে, লরি রয়েছে, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট গুডস ক্যারিয়ার রয়েছে, সেগুলো তারা বলছে বাইটে যে 6 ঘন্টা হয়ে গেল 1 ইঞ্চি চাকা নড়েনি, 6 ঘন্টা হয়ে গেল 1 ইঞ্চি চাকা নড়েনি। এবং আমরা রিপোর্টার আমাকে যেটা বললো চন্দন, আমি জানি না কতটা ঠিক, ওই জ্যাম ক্লিয়ার হতে 2 দিন সময় লেগেছে। সত্যি 2 দিন সময় লেগে গেছে পুরো। তাহলে আমার কথা হচ্ছে বারবার করে ওই যে ওই অঞ্চলটা অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, এর দায়টা কে নেবে, এর দায়িত্ব কে নেবে? এর দায় এবং দায়িত্ব একটা কেন্দ্রীয় সরকার বলে নির্বাচিত সরকার আছে, সে সেখান থেকে জিততে নাও পারেন। এবার আরেকটি রাজ্য সরকারও আছে, তিনিও ওখানে বিমুখ হতে পারেন। প্রশ্নটা তো তার এখতিয়ারে। আমি কেন বলি তোমাকে, দেখো একটা কথা বারবার রিপিটেশন অফ অ্যান অ্যাক্সিডেন্ট লসেস দ্য অ্যাক্সিডেন্টাল ক্যারেক্টার। তো আমরা সকলেই জানি, যদি অ্যাক্সিডেন্টেই বারবার ঘটতে থাকে, ওটা অ্যাক্সিডেন্ট কেন, ওটা তো ঘটনা, ইনসিডেন্ট। সেটা ঘটছে, তুমি দেখো একবার না বারবার। এবং ওখানকার বেসটা কার? সাধারণ, মানে ভোট ব্যাংক বলে কিছু হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে ট্রেডিশনালি ওই ভোটটা কিন্তু কংগ্রেসের ভোট। এবং ওইখানে দাঁড়িয়ে, আমি বাইনারি কেন বললাম, ওইখানে দাঁড়িয়েই যে সমস্ত সংগ্রাম চলছে, বিপ্লব চলছে, এখানেই তুতু ম্যামের একটা নির্দিষ্ট গল্প, যে গল্পর একটা পার্ট আজকে উনি বললেন। আবার উল্টো দিকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীরও একই কথা বলেন। কিন্তু ঘটনা চন্দনদা কংগ্রেসকে মেলাইন করবার জন্য বারবার করে এলাকা, না এটা মেলাইনের প্রশ্ন নয়। উনি সরাসরি আজকে মমতা দেবী কিন্তু কংগ্রেসকে মেলাইন করেননি। উনি কংগ্রেসের একটা, বলতে পারো ইটস আ জেলাস পয়েন্ট আউট। কারণ তোমরা সত্যি আমাকে ভোটটা তো দাও না, তোমরা ভোটটা কংগ্রেসকে কেন দাও? উনি জানেন কংগ্রেসকে কেন দেয়। এবং উনি এটাও জানেন, ওই বুথে বুথে যদি সেই সব দামাল ছেলেরা ওই হাতে ব্যালেট নিয়ে খেয়ে, যেটা আমরা পঞ্চায়েতে দেখেছি 60 জন খুন হয়ে যাওয়া, এই রক্ত যদি না খেতেন, আর গণতন্ত্রকে যদি ওই সল্টলেক নির্বাচনে, বিধাননগর নির্বাচনে ওয়াশরুম থেকে বা বাথরুম থেকে বার না করতে হতো, তাহলে কংগ্রেসের ভূমিকাটা কোথায় থাকতো, এটা উনি জানেন। আর আমি এখানে বলে শেষ করি, ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে, তুমি খুব ভালো করে জানো, বাইনারির মাঝখানে তৃতীয় পক্ষ সবসময় অ্যাটাক হয়। সেটা বিজেপির ক্ষেত্রেও যেমন সত্য, ঠিক তেমন সত্য এই তৃণমূলের ক্ষেত্রে। সুতরাং এই দুজনে মিলে অ্যাডজাস্টমেন্টস পলিটিক্স, যার জন্য শুরু করেছিলাম ইন্টেন্সিভ লার্জার কনস্পিরেসি। ইন্টারেস্টিং, ইন্টেন্সিভ লার্জার। আপনি একদম দুটো যে রাজনৈতিক দলের কথা বলছেন, কি করছিলেন তারা? আন্ডার অ্যাডজুডিকেশনের বিচার বিবেচনা করছিলেন চন্দনদা। দেবাশিস, আমি তোমাকে ঠিক যে ক্লাসিফিকেশনটা তুমি করলে, আমি বলছি না ক্ল্যারিফিকেশন, ইট ইজ ক্লাসিফিকেশন। একটা ইলেকশন কমিশন, তার দায়বদ্ধতা, তার দায়িত্ব একটা নির্বাচন পরিচালনা করা। নির্বাচনের দিন যখন ঘোষণা হয়ে যায়, তার পরবর্তী কন্ট্রোল নির্বাচন কমিশনের, আমরা জানি অন অল অ্যাডমিনিস্ট্রেশনস সেটা কন্ট্রোল থাকবে। প্রশ্নটা হচ্ছে দেবাশিস, আমি বলি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাতে আমি এত নির্বাচন দেখেছি, নিজে নমিনেশন জমা দিতে গেছি। ইনফ্যাক্ট আমি কোনোদিনও এটা মাথায় রাখতে পারিনি, ইনফ্যাক্ট আমার কখনো মনে পড়েনি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে আবারও একটি দৃশ্যমানতা তৈরি করবেন, এবং কারোর ক্ষেত্রে যেখানে তিনি বিরোধী দলনেতা হোয়াটসোএভার উনি করতে পারেন, কিন্তু যে ম্যাসিভ গ্যাদারিংটা একটা মনোনয়নকে ঘিরে হবে, সেটাই তো একটা দৃশ্যমানতা তৈরি করবে। এবং সেই ক্লাসিফিকেশনের আন্ডারে তুমি একটা জিনিস পরিষ্কারভাবে বলো, স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি নিয়ে একটা মন্তব্য নির্বাচন কমিশনের আছে, এবং নির্বাচন কমিশন তো স্বরাষ্ট্র মন্ত্রককে দিয়েই এই বদলিগুলো করাচ্ছেন, স্বাভাবিক অ্যাডমিনিস্ট্রেশন করাচ্ছে সেইভাবেই। স্বরাষ্ট্রমন্ত্রক কী করছেন? স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে আছেন। এখন প্রশ্নটা হচ্ছে, অপোজিশনই কোয়েশ্চেন তুলতেই পারে, অ্যাবসলিউটলি অপোজিশন তুলতে পারেন, ইট ইজ উইদিন দ্য লিগ্যাল সিস্টেম। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে আজকে যে ঘটনাগুলো ঘটলো, দি
সেম টাইম তুমি দুটো প্যারিটি চোখের সামনে দেখালে আর্তনাদ একজন বিচারক যিনি যিনি যে ক্লাসিফিকেশনটা তুমি করলে, আমি বলছি না ক্ল্যারিফিকেশন, শুধু স্লোগান যুদ্ধ। আমি যখন সেদিনকার যে চূড়ান্ত গাফিলতির যে ছবিটা, তারপরে কোনো সাসপেনশন অর্ডার এখনো নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়াই হয়নি, যেখানে কাজটা সম্পূর্ণ নির্বাচন সেন্ট্রিক ছিল। কি করছিলেন তারা? আন্ডার অ্যাডজুডিকেশনের বিচার বিবেচনা করছিলেন। চন্দনদা, দেবাশিস, আমি তোমাকে ঠিক যে যে ক্লাসিফিকেশনটা তুমি করলে, আমি বলছি না ক্ল্যারিফিকেশন, ইট ইজ ক্লাসিফিকেশন। একটা ইলেকশন কমিশন, তার দায়বদ্ধতা, তার দায়িত্ব একটা নির্বাচন পরিচালনা করা। নির্বাচনের দিন যখন ঘোষণা হয়ে যায়, তার পরবর্তী কন্ট্রোল নির্বাচন কমিশনের, আমরা জানি অন অল অ্যাডমিনিস্ট্রেশনস সেটা কন্ট্রোল থাকবে। প্রশ্নটা হচ্ছে দেবাশিস, আমি বলি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাতে আমি এত নির্বাচন দেখেছি, নিজে নমিনেশন জমা দিতে গেছি। ইনফ্যাক্ট আমি কোনোদিনও এটা মাথায় রাখতে পারিনি, ইনফ্যাক্ট আমার কখনো মনে পড়েনি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে আবারও একটি দৃশ্যমানতা তৈরি করবেন এবং কারোর ক্ষেত্রে যেখানে তিনি বিরোধী দলনেতা হোয়াটসোএভার উনি করতে পারেন, কিন্তু যে ম্যাসিভ গ্যাদারিংটা একটা মনোনয়নকে ঘিরে হবে, সেটাই তো একটা দৃশ্যমানতা তৈরি করবে। এবং সেই ক্লাসিফিকেশনের আন্ডারে তুমি একটা জিনিস পরিষ্কারভাবে বলো, স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি নিয়ে একটা মন্তব্য নির্বাচন কমিশনের আছে, এবং নির্বাচন কমিশন তো স্বরাষ্ট্র মন্ত্রককে দিয়েই এই বদলিগুলো করাচ্ছেন, স্বাভাবিক অ্যাডমিনিস্ট্রেশন করাচ্ছে সেইভাবেই। স্বরাষ্ট্রমন্ত্রক কী করছেন? স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে আছেন। এখন প্রশ্নটা হচ্ছে অপোজিশনই কোয়েশ্চেন তুলতেই পারে, অ্যাবসলিউটলি অপোজিশন তুলতে পারেন, ইট ইজ উইদিন দ্য লিগ্যাল সিস্টেম। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে আজকে যে ঘটনাগুলো ঘটলো, অ্যাট দি সেম টাইম তুমি দুটো প্যারিটি চোখের সামনে দেখালে আর্তনাদ একজন বিচারক যিনি 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 তার ছেলে মেয়ের চিন্তা করছেন, মানে উনি ধরেই নিয়েছেন যে তিনি হয়তো বাঁচবেন না। এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে ইলেকশন কমিশন তার নিউলি অ্যাপয়েন্টেড, আমি আগেরবারও বললাম যে একেবারে এন্টায়ার সি চেঞ্জ যাকে বলে, হোল অ্যাডমিনিস্ট্রেশনটাকে কন্ট্রোল করেছেন। আমার জীবনে কখনো এটা শুনিনি বা কোনো রেকর্ডে নেই 400 সেন্ট্রাল অফিসার্স এবং 2.5 lakhs, যেখানে 250 লক্ষ কন্টিনজেন্ট সেন্ট্রাল ফোর্সের তারা উপস্থিত হবেন। আসলে কন্ট্রোলটা কারা নিতে চাইছে? আর যদি তাই হয়, স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে উপস্থিত, তার যে সিকিউরিটি পেরিফেরি অনেকটা দূরে থাকার কথা, অনেকটা ম্যানেজড হওয়ার কথা, ওয়েল ম্যানেজড হওয়ার কথা, তাহলে কে কাকে নির্দেশ দিল একটা 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 রুকুস তৈরি করা, একটা অদ্ভুত রকম আলোড়ন তৈরি করা, যাতে আবারও একটা অপটিক্স তৈরি করা যায় যেখানে 4 জন অফিসারকে সাসপেন্ড করে দিতে হয়। তুমি একটা কথা পরিষ্কারভাবে বলো যে একই নির্বাচন কমিশন একদিকে 4 জন অফিসারের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন, আর সেই নির্বাচন কমিশন আর একদিকে আর্তনাদ শুনে চুপ করে আছেন। ইনফ্যাক্ট তার জন্য ওরা দেখিয়ে দিচ্ছেন কোড, বেসিক্যালি তো ফেলিওর।